আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জানো, তোমার ছেলে আমাকে এখানে লাথি দিয়েছে, ওখানে ঘুষি মেরেছে, আরো কত কি। সোহাগ জানে ঘরে ছোট ছোট হাত পা নিয়ে যখন বাচ্চা ঘরময় ঘুরে বেড়াবে তখন নামিরা সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু সোহাগ সে কি পারবে তার পিতৃতুল্য লোকের শোক কাটাতে? যে লোক তার বিপদে আশ্রয় দিল, মানুষের মতো মানুষ করলো, তারই বিপদের খবর সোহাগ জানতেও পারল না। সাহায্য তো দূর কি বাদ। আর মুকিতের মর্মান্তিক মৃত্যু বর্ণনা মনে পড়তে চোখের কোণে জল জমা হলো সোহাগের। রাশিয়া মুরমানস্ক টোরঘবি পোর্ট, সবচেয়ে শীতলতম দেশ হবার কারণে মোহিত আর সৌম্যের একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেদের যথাসম্ভব লং কোটের সাহায্যে উষ্ণ রেখে তারা এই পোর্টে এসে অপেক্ষা করছে। সমুদ্র থেকে আসা ভারী হওয়া বুকে কাঁপন তুলছে। সন্ধ্যা সূর্য আকাশে হেলে পড়ে আধারে বিলীন হচ্ছে। এমন সময় রাশিয়ান ভাষায় হ্যালো বলে উঠলেন পোর্ট মাস্টার। লোকটির বয়স 50 কি 55, লম্বা 6 ফিটের কাছাকাছি। মুখে মায়াবী হাসি ঝুলিয়ে জানতে চাইলেন তারা কি চায়। জাহাজটির ছবি দেখানো মাত্র বৃদ্ধ মাস্টার জাহাজটি চিনে ফেলে এবং অবাকের সাথে জিজ্ঞেস করে, ডেড সোল তোমাকে কেন এখানে তুলে এনেছে জানো? প্রশ্নটি করে আহিয়ান স্বর্গের পানে দৃষ্টি নিবদ্ধ করল। স্বর্গের কোনো ভাবান্তর না দেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠল আহিয়ান, আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্গ। কথাটি শোনা মাত্র স্বর্গের রাগের পারদ তরতর করে মাত্রা ছাড়ালো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না। আহিয়ান আয়েশ করে স্বর্গের পাশে বসে আবার বলতে শুরু করলো, আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমর ফোর্সেস মেডিকেল কলেজে, বেলকনিতে। মুখে লাজুকতার ভাব নিয়ে আহিয়ান স্বর্গের পানে চাইল। তুমি দোতলায় একটি বেলকনিতে কিছু মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছিলে। আমি ওই দিন বাবার সাথে ওখানে উপস্থিত হয়েছিলাম কিছু কাজে, কিন্তু তোমাকে দেখার পর আমি কিছুতেই সেই কাজে আর মনোযোগ দিতে পারিনি। তোমার হাসি মাখা মুখটাই শুধু আমার চোখের সামনে ভেসে উঠছে। তোমার বড় বড় চোখের পাপড়ি ঝাপটানি আমার হৃদয়ে কি করেছে উত্তাল। সেদিনই আমি তোমার মাঝে আমার সর্বনাশ দেখেছি মিস স্বর্গ। তুমি তো জানো চাইলেই যে কেউ ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আমি বিভিন্ন অফিসারের সহযোগিতা নিয়ে ঠিকই তোমাকে দেখে গিয়েছি। তোমাকে দেখার লোভ আমার এ জন্মে শেষ হবে না স্বর্গ। চাইলে আপনি আমার সামনে এসে সব বলতে পারতেন, এমন কাপুরুষের মতন তুলে এনেছেন কেন? ঝাঁঝালো স্বরে বলে উঠল স্বর্গ। আহিয়ান মাথা নিচু করে ফুস করে নিঃশ্বাস নিল, তারপর একটু থেমে আবার বলল, কাপুরুষই বলতে পারো। আসলে প্রেম নিবেদন, ভালোবাসার গল্প বলে মেয়ে পটানো এসব আমার বাছে নেই। আমি শুধু জানি যেটা আমার চোখে পড়েছে সেটা আমার লাগবে, এবং সেটা শুধু আমারই। তোমার জন্য ওই 2000 মেজর মোহিতের চোখে আমি মুগ্ধতা দেখেছি। কত বড় সাহস তার আমার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যায়। বলেই রাগ সংবরণ করতে না পেরে পাশে থাকা আয়নায় ঘুষি মারে আহিয়ান। পেশিবহুল হাতের ঘুষিতে ঝনঝন শব্দে ভেঙে যায় দেয়ালে থাকা আয়না। স্বর্গ চমকে ওঠে, কিন্তু একদম ভড়কায় না। আহিয়ানের হাত কেটে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। একজন ডক্টর হিসেবে স্বর্গের খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু তার লাগছে না। এই লোকের কারণে তার বাবা মা ভাই সবাই অবশ্যই সাফার করছে। আর মোহিত, সে কি আমাকে খুঁজবে নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে? পোর্টমাস্টারের কাছে ডেড সোল এর নাম শুনে মোহিত আর সৌম্যের চোখ চকচক করে ওঠে। তার মানে তারা সঠিক জায়গাতেই এসেছে। পরক্ষণেই তাদের আশার প্রদীপ নিভে যায় যখন পোর্টমাস্টার জানায় আগামী 3 মাসের মধ্যে এই জাহাজ এই ঘাটে নোঙর ফেলবে না। বলেই শিডিউল বইটি মেজর নিকোলাসের হাতে দিল বৃদ্ধ। নিকোলাস আর ভলতেয়ার সবগুলো কাগজ উল্টে পাল্টে দেখে মোহিতকে ইংলিশে সব বুঝিয়ে দিল। মোহিতের মনে আগ্নেয়গিরির হুতাশন জ্বলে উঠল। যেই আশা বুকে বেঁধে এখানে এসেছে, তবে কি তা পূরণ না করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কেন মোহিত সব জেনেও স্বর্গের জন্য নাফিস মাহমুদকে বলে তখন থেকেই দেহরক্ষীর ব্যবস্থা করল না। মোহিত রাগে কষ্টে নিজের উপর অভিমান করে জমে থাকা বরফের স্তূপে অনবরত পাঞ্চ করতে থাকলো। সৌম্য দৌড়ে গিয়ে মোহিতকে কোনোভাবে ম্যানেজ করলো। বিধ্বস্ত মোহিত শরীরে ভার ছেড়ে দিল সৌম্যের উপর। আর কি হারালে নিয়তি তাকে ক্ষমা করবে। প্রবীণ আরও কিছু কাগজ ঘেটে আর একটি পোর্ট সম্পর্কে ওদের জানালো। You can check that port.
বলে একটা কাগজ নিকোলাসের হাতে দিলেন। বৃদ্ধকে থ্যাঙ্ক জানিয়ে তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। পেরিয়ে গেছে 12 দিন, এখনও স্বর্গের কোনো পাত্তা পাওয়া যায়নি। সমস্ত নিউজ পোর্টালে ঘুরছে বড় বড় হেডলাইন, মেজর জেনারেল নাফিস মাহমুদের কন্যাকে অপহরণ করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া আহিয়ানের ছবিও কেউ পোস্ট করতে পারছে না। 2 দিন ধরে নাফিস মাহমুদ মুহিতের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হচ্ছেন। মুহিতকে লাইনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মাথা টনটনে ব্যথা করছে। কি থেকে কি হয়ে গেল এক নিমিষে। হায় মাবুদ, সহায় হও। তনুজা ঠেলে ঠেলে কোনো মতে নিজেকে চালাচ্ছেন। তার বিশ্বাস একদিন না একদিন হয় ভালো খবর আসবে, না হয় মন্দ। যখন নাফিস মাহমুদ বিদেশি মিশনে যেতেন, তনুজাকে বুঝাতেন, আমি আর না ফেললে বুঝবে আমি ওপারে চলে গেছি। তোমাকে শক্ত হতে হবে তনুজা, তুমি একজন দেশরক্ষকের স্ত্রী। তোমার মন দুর্বল হলে কিভাবে চলবে তনুজা? প্রথম প্রথম তনুজা অনেক ভয়ে ভয়ে থাকতেন, নাফিস ফিরবে তো। কিন্তু ধীরে ধীরে তনুজা সেই ভয়কে জয় করে মনকে কঠিন করতে পেরেছে। তবে আজ কেন সেই কঠিন মনে আবার ভয় এসে হানা দিচ্ছে? মাটির হৃদয় বলেই কি এমন? আর ভাবতে পারে না তনুজা। স্বর্গের নিষ্পাপ মুখটা মনে পড়তেই কপল বেয়ে ভারী বর্ষণ নেমে আসে। সুখের দুষ্টমি কমে গিয়েছে, সেও গুটিয়ে রয়েছে। অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে তার বোনকে উদ্ধার করতে পারবে। প্রমিস করেছে আপু, ফিরলে আর কখনোই অকারণে জ্বালাবো না, খেপাবও না। ভালো ছেলে হয়ে বোনের কেয়ার করব। মিসেস তারিন এখনো কিছুই জানেন না, তাকে জানতে দেয়া হয় না। অসুস্থ মানুষ ঘর থেকে বেশি বেরও হন না, এজন্য তিনি এখনো নিশ্চিন্তে একটু আরামে আছেন। পোর্টমাস্টারের কথা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নিয়ে তারা এখন উপস্থিত হয়েছে নভরিয়েস্ক বন্দরে। এই বন্দরটি বরফমুক্ত হওয়ায় বেশিরভাগ জাহাজ এখানে অবতরণ করে। বন্দরটি আকারে বিশাল বড়। শত শত জাহাজের ভিড়ে কোথায় পাবে সেই ডেড সোল? রাশিয়ান আর্মিদের অত্যন্ত সমীহ করে চলে এই দেশের জনগণ। চাইলেই তারা ক্ষমতার ব্যবহার করে যা খুশি তাই করতে পারে। পোর্টে আর্মি জিপ দেখেই কিছু পোর্ট অথরিটি দৌড়ে কাছে আসলো এবং অত্যন্ত সম্মানের সহিত জানতে চাইল কি প্রয়োজন। নিকোলাস মোহিতের ট্যাব নিয়ে জাহাজের ছবি বের করে সবাইকে দেখিয়ে সবিস্তারে কাহিনী খুলে বলল। পোর্টমাস্টার সকল জাহাজের শিডিউল চেক করে একটি ঘাট দেখিয়ে নির্দেশ করলেন যে আগামী মাসের 9 তারিখে জাহাজটি এখানে নোঙর করবে। মোহিতের নিভে যাওয়া আশার প্রদীপ দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফোর্সের জেনারেল এর সাথে কথা বলে নৌবাহিনীর জাহাজের সাথে কথা বললেই কাজ অর্ধেক কমপ্লিট। এরই মাঝে সন্দেহজনক 2টি ছেলেকে পাওয়া গেল। হঠাৎই তারা পালিয়ে যাবার চেষ্টা করছিল। টহলরত 2জন সোলজার দক্ষতার সহিত ছেলে দুটোকে ধরে ফেললো এবং গাড়িতে করে আর্মি ক্যাম্পে নিয়ে এলো। ছেলে দুটোকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আটকে রাখা হলো। সকাল হলে তাদের বিষয়ে খোঁজ লাগিয়ে অ্যাকশন নেবে। স্বর্গ চতুরতার সহিত বিদেশি মেয়েটাকে বোকা বানিয়ে আহিয়ান সম্পর্কে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। স্বর্গ মেয়েটিকে বলেছে, আমি আহিয়ানের হবু স্ত্রী। তুমি যদি তার কি পছন্দ কি অপছন্দ, তার দুর্বলতা কিসে, এসব না জানাও আমাকে, তাহলে আহিয়ানের কাছে তোমার নামে উল্টাপাল্টা বলে সমুদ্রের তলদেশে সলিল সমাধি দিয়ে দেব। হ্যাঁ, সুন্দরী মেয়েদের সঙ্গ আহিয়ানের মারাত্মক পছন্দ। এই একটি বিষয়ে সে দুর্বল, সাথে নেশাপানি। এই কুলকিনারিহীন সমুদ্র থেকে কোনো প্রকার চতুরতা করেও স্বর্গ ফিরতে পারবে না। যোগাযোগের কোনো মাধ্যম নেই, যা আছে তা হচ্ছে ওয়াকি টকি। নিজের এমন দুর্ভাগ্য দেখে আনমনে ঠোঁট কামড়ে কেঁদে উঠল স্বর্গ। আশরাফ চৌধুরী এই নিয়ে 56 বার তার ছেলের নম্বরে কল করেছেন। বরাবরই সংযোগ বিচ্ছিন্ন। রাগে বিতৃষ্ণায় মুখে বাজে গালি এসে গেল তার। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তার এই ছেলের জন্য যদি নিজের ধীরে ধীরে গড়া সাম্রাজ্যের সামান্যটুকু ফাটল ধরে, তাহলে তিনি তার ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবেন। থেমে নেই পিউ। নিজের ডাক্তারি ডিউটি পালনের পাশাপাশি সে তার বাবাকে বেশ ভালো নজরদারিতে রেখেছে। এমনভাবে সকল কাজ করে বেড়াচ্ছে পিউ যেন তার বাবা কিচ্ছুটি টের না পায়। নাসের হায়দারের বড্ড অভ্যাস হচ্ছে মদ খেতে খেতে মাতাল হয়ে ধ্যান জ্ঞান হারানো। সেই সুযোগটাই লুফে নিল পিউ। ঘড়িতে সময় রাত 12:30। নাসের হায়দার নেশায় চুর হয়ে এলোমেলোভাবে বিছানায় পড়ে রয়েছেন। পা টিপে টিপে পিউ নাসের হায়দারের শয়নকক্ষে প্রবেশ করল। সন্তপর্ণে আশেপাশে তাকিয়ে তার বাবার ফোনের অনুসন্ধান চালাচ্ছে। হঠাৎই ফ্লোরে পায়ের ধাক্কা লেগে খালি হয়ে যাওয়া মদের বোতল গড়গড় শব্দ তুলল। ভয়ে পিউ আলমারির সাথে সেটে রইল। কিয়ৎক্ষণ অপেক্ষা করার পরও যখন নাসের হায়দারের কোনো সাড়া শব্দ পেল না, তখন পিউ পা টিপে টিপে বিছানার কাছে আসলো। ওই তোনার পিঠের নিচেই ফোনটা দেখা যাচ্ছে। যে কোনো প্রকারে ফোনটা পিওর হাতে চাই। নিজের কথা চিন্তা না করেই পিউ ফোনের দিকে হাত বাড়ালো। নাসের হায়দারকে কিচ্ছুটি টের না পেতে দিয়ে বের করে আনলো মোবাইল ফোন। আনন্দে পিউয়ের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বিপত্তি বাঁধল লক খুলতে গিয়ে। ফিঙ্গার নয়, কোড প্রেস করে লক খুলতে হবে। জানা অজানা সকল নম্বর দিয়ে ট্রাই করে ব্যর্থ হলো পিউ। হাল ছেড়ে দিলে চলবে না।
যেভাবেই হোক কোড জানতে হবে। মাথায় খেলে গেল দারুণ বুদ্ধি, কালই একবার ল্যাবে যেতে হবে। প্রধান কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করা। মোবাইলটা পূর্বের জায়গায় রেখে ধীরে ধীরে প্রস্থান নিল পিউ। কেটে গিয়েছে 44টি দিন। কারো চোখে ঘুম নেই। কবে জাহাজ কিনারায় ভিড়বে, কবে উদ্ধার হবে স্বর্গ। স্বর্গকে ওই দিনের পর আহিয়ান একটা আঁচড়ও লাগতে দেয়নি। যখন স্বর্গের উপর রাগ হয়েছে, সে নিজেকে নিজে আঘাত করেছে। আহিয়ান স্বর্গকে বোঝাতে চায় যে সে অমানুষ হলে তার ভালোবাসা নিখাদ। মুহিতকে টেক্কা দিয়ে স্বর্গকে দূর দেশে নিয়ে এসেছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এখনো কোনো আর্মি পুলিশ কিছুই করতে পারবে না তাকে। কে দিবে তার নামে প্রশাসনের কাছে বিচার? কেউ কি ঘুণাক্ষরে টের পেয়েছে সে কোথায় যাবে বা যাচ্ছে? রাশিয়া পৌঁছে স্বর্গকে যেভাবেই হোক বিয়ে করে ফেলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমার সাথেই থাকতে হবে। আমি না পেলে কেউ একে পাবে না। দরকার হলে স্বর্গকে টুকরো টুকরো করে সমুদ্র ফেলে দিবে আহিয়ান। যে জিনিস আহিয়ান চৌধুরী চুজ করেছে সেই জিনিস আর কারো অধিকার নেই, স্বয়ং নাফিস মাহমুদেরও না। পোর্ট মাস্টারের দেওয়া ডেট শেষ হয়ে গেছে আরও 2 দিন আগে। মুহিতদের ফিরে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুহিত কোনো কাকুতি মিনতি করেও কিছু করতে পারেনি। যাবার আগে শেষবারের মতো মুহিত আজকে আবার পোর্টে এসেছে। আজকে সাথে সৌম্য আসেনি। সৌম্য ফিরে যাবার সমস্ত কিছু রেডি করছে। হঠাৎই জাহাজ কিনারায় ভিড়ার শব্দ পেল। বিশাল বড় পোর্ট, একসাথে অনেকগুলো জাহাজ তীরে ভিড়ছে। যাত্রী, মালামাল, খদ্দেরের ভিড় সব মিলিয়ে এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল মুহিত। জেটি ঘাট নিমেষেই লোকে লোকারণ্য হয়ে গেল। স্বর্গের চারপাশে আহিয়ান কয়েকজন রুশ মেয়ে নিয়োজিত করে দিল আর কঠিন হুঁশিয়ারি জারি করলো। পোর্টে স্বর্গ কোনো রূপ ঝামেলা করলে ওকে শেষ করবে তো করবেই, সাথে নিজের বাবা মা ভাইকেও তার দাম চুকাতে হবে। ভয়ে ঘৃণায় স্বর্গ নিষ্প্রাণ হয়ে রইল। এত ভিড়ের মাঝে হঠাৎই মোহিতের বুকের বাঁ পাশটা ধকধক করে উঠল। এমনটা মোহিতের আগেও হয়েছে যখন স্বর্গ তার আশেপাশে থেকেছে। তবে আজ কেন এমন পরিস্থিতিতে ধারকান বেড়ে যাচ্ছে। আনমনে মেয়েগুলোর ভিড়ে হাঁটছে স্বর্গ। নিজেকে সে সঁপে দিবে আহিয়ানের কাছে। এই বিদেশ বিহুয়ে কেউ তাকে রক্ষা করতে আসবে না। নিজেকে কোরবান দিয়ে যদি বাবা মা ভাইকে বাঁচিয়ে রাখা যায় ক্ষতি কি? চোখের জল মুছে সামনে তাকিয়ে হাঁটা ধরল স্বর্গ। হঠাৎই পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগলো স্বর্গের। মুহিতের কথা মনে পড়তেই 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ল মোটা মোটা অশ্রুদানা। আপনাকে আমার ভালোবাসার কথাটা জানানো হলো না মেজর। আমি আপনাকে ভালোবাসি মেজর মুহিত ওয়াসিফ, ভালোবাসি। আহিয়ান চোখ মুখ ঢেকে দ্রুত বেগে পোর্ট থেকে বেরিয়ে গেল। পোর্ট অথরিটির সাথে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে দ্রুত বের হতে হবে এখান থেকে। যাবার আগে মেয়েগুলোকে নির্দেশ দিয়ে গেল কোথায় কিভাবে স্বর্গকে পৌঁছাতে হবে। শীতের তীব্রতায় মোহিত নিজেকে এমনভাবে ঢেকে রেখেছে শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মোহিত দিক বিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনোভাবেই হৃৎপিণ্ডের লাফানো থামছে না। বুকে সূক্ষ্ম ব্যথার আলোড়ন সৃষ্টি করেছে স্পন্দন। এত মানুষের ভিড়ে হঠাৎই স্বর্গের চোখ যায় ডিপ ব্রাউন ট্রেন্স কোট পরিহিত এক যুবকের দিকে। চেহারা দৃশ্যমান নয়, গ্রে কালারের মাফলারে সে মুখ গলা ঢেকে রেখেছে, শুধু চোখগুলো বের করা। পরনে হালকা ব্রাউন সোয়েটার, ব্ল্যাক জিন্স আর বুটস। এই চোখের দৃষ্টি স্বর্গের বহু চেনা। সমুদ্রের স্বচ্ছ নীল জল রাশির মতো অক্ষিদয়ের মালিক তার মনের অনেক কাছে বাস করে। এই চোখের গভীরে সে তো কবেই ডুবে মরেছে, শুধু চোখের মালিককে জানানো হয়নি। পরক্ষণে সে মনকে বুঝ দেয়। সে এখানে কিভাবে আসবে? সবই তোর মনের ভ্রান্ত ধারণা স্বর্গ। তাকে পাবার লোভ আর করিস না। অবাধ্য মনের নিষেধ অমান্য করে। মরিচিকার পিছনে পিপাস্যত বেদুইন যেভাবে ছোটে সেইভাবে স্বর্গের ওই যুবকটির কাছে যাবার জন্য অন্তর পিপাস্যত হয়ে উঠল। মেয়েগুলো চোখ ফাঁকি দিয়ে যুবকটির কাজ ঘেঁষে দাঁড়ালো এবং হাত চেপে ধরল স্বর্গ। আকস্মিক কারো হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে মোহিত। সামনে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবদ্ধ নোনা জলের ধারা। অ্যাবাকান রাশিয়া ঘড়িতে সময় রাত 11টা বেজে 30 মিনিট, যা বাংলাদেশের সময় অনুযায়ী 3 ঘন্টা পিছিয়ে। চারপাশে পাকা গম ক্ষেতের বিস্তার। গমের শীষের উপর কুয়াশার আস্তরণ মাকড়সার জালের মতন মনে হচ্ছে। উত্তরীয় শৈত্যপ্রবাহ হাত পা জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় আকাশের চারটা ঝাপসা হয়ে মৃদু আলো ছড়াচ্ছে। হাওয়ার দাপটে গম ক্ষেতের উইন্ড মিলগুলো ক্যাচ ক্যাচ শব্দ তুলে ঘূর্ণায়মান হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুনশান। মাঝে মাঝে অ্যাবাকান নদীর তীর থেকে বাইসনের হাড় হিম করা হুঙ্কার ভেসে আসছে। গম ক্ষেতের জমি থেকে সামান্য উঁচু ভূমিতে ছোট একটি 2 তলা বিশিষ্ট কাঠের বাড়ি দেখা যাচ্ছে। সেখানে জ্বলছে মৃদু হলুদ আলো যুক্ত লাইট। বাড়িটির পাহারায় রয়েছে রাইফেল হাতে 7 জন তাগড়া জোয়ান ছেলে। প্রত্যেকের উচ্চতা গুনে গুনে 6 ফিট, সাথে জিম করা মাসেল যুক্ত বডি। এদের এক একজনের ঘুষির ওজন কমপক্ষে 250 থেকে 300 পাউন্ড হবে। এদের সামনে কোনো সাধারণ মানুষ শক্তিতে টিকতে পারবে না।
বাড়িটির চারপাশ ঘিরে ফেলেছেন রাশিয়া গ্রাউন্ড ফোর্স। সকলের হাতে একটি করে AK-47 রাইফেল রয়েছে, যা বাড়িটির দিকে তাক করা, শুধু অপেক্ষা মেজরের সিগন্যালের। বিয়ার ক্রলিং করে সৌম্য মোহিতের নিকট এগিয়ে গেল। স্যার, পজিশন নেওয়া হয়ে গেছে, আপনি সিগন্যাল দিলেই শুট করব। মুহিত হাতের সাহায্যে ইশারা দিয়ে সৌম্যকে পজিশন হোল্ড করতে বলল। বাড়িটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে 50 জন আর্মি, তাদের লিডার মেজর নিকোলাস। প্রত্যেকের কানে একটি করে ব্লুটুথ ডিভাইস। মুহিতের কাছ থেকে সিগন্যাল পেলেই সরাসরি অ্যাটাক করবে, কিন্তু মুহিত এখনও কোনো সিগন্যাল দিচ্ছে না। MK-4 রাইফেলটিকে রাইফেল স্ট্যান্ডের উপর রেখে 6x স্কোপটিতে দৃষ্টি নিবদ্ধ করে ভিতরের অবস্থা দেখে নিল মুহিত। এই রাইফেলটি মুহিত খুব ভালো চালাতে পারে। একসাথে 30টি গুলি লোড করা যায় এবং একটানা শ্যুট করা যায়। শুটিং রেঞ্জও যথেষ্ট ভালো। মুহিত এখন যে পজিশনে আছে, শত্রুপক্ষ তার থেকে 575 মিটার দূরে। এই রাইফেলের সহায়তায় সে 600 মিটার রেঞ্জের ভিতর গুলি ছুটতে পারবে। প্রথম শুটের টার্গেট বরাবর পৌঁছানোর রেকর্ড আছে মুহিতের। এজন্য একবার সে সেরা গোলন্দাজ এর পুরস্কারও পেয়েছিল। জীবনে খুব কম টার্গেটই মিস হয়েছে মোহিতের হাত দিয়ে। তবে আজ কেন মনে এত ভয়, এত অনিশ্চয়তা নিজের উপর? মানুষটি তার একান্ত ব্যক্তিগত বলেই কি মনে এত দ্বিধা, এত ভয়? বাংলাদেশ সময় অনুযায়ী ঘড়িতে বরাবর 1টা বেজে উঠল। আর্মি জেনারেলের কেবিনে বসে আছেন ব্রিগেডিয়ার জেনারেল নাফিস মাহমুদ, মেজর আদ্রিয়ান আহিয়াজ, 2 জন ক্যাপ্টেন, 2 জন লেফটেন্যান্ট। মোহিত সকালে তাদের ইনফর্ম করেছে স্বর্গকে রাশিয়াতে আনা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে মোহিত তা জানে। আজ রাতেই মোহিত অপারেশন চালাবে। প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছে কখন এই মিশন শেষ হবে। মোহিতকে অর্ডার দেওয়া হয়েছে আহিয়ানকে কোনো প্রকার ক্ষতি পৌঁছানো ছাড়া দেশে ফিরিয়ে আনা, কিন্তু মিশন চলাকালে গুলি লাগলে সেটা ভিন্ন কথা। মোহিত কি আর্মি জেনারেল আদেশ পালন করবে? এবার নামাজে বসে আল্লাহর দরবারে মোনাজাতে অঝোর ধারায় কাঁদছেন তনুজা। ইয়া রাব্বুল আলামিন, আমি তো কখনো আমার নিজের জন্য তোমার কাছে কিছু চাইনি। নিজের স্বামী সন্তানের মঙ্গলের জন্য দোয়া চাওয়া কি অন্যায়? সন্তানের জন্য নাকি তোমার দরবারে দোয়া সমূহ দ্রুত কবুল হয়। আমি এক অসহায় মা, আমার সন্তানের সুরক্ষার জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আমার বাচ্চাটাকে সহি সালামত কোনো চোট পৌঁছানো ছাড়া আমার বুকে ফিরিয়ে দাও। গভীর রাত, কিন্তু স্বর্গের চোখে কোনো ঘুম নেই। স্বর্গ ঠিকই ছিল, স্বর্গের মন মিথ্যে বলেনি। পেয়েছে সেই অপরিচিত দেশে তার চেনা পরিচিত একান্ত ব্যক্তিগত পুরুষটির স্পর্শ, কিন্তু সেই স্পর্শ 1 মিনিটও স্থায়ী হয়নি। মোহিতের চোখে স্বর্গ দেখেছে, তার জন্য কাতরতা। স্বর্গ যখন অচেনা যুবক মনে করেও মোহিত ভেবে হাত চেপে ধরেছে, এই আশায় যে আল্লাহ, আমার জীবনে যদি কোনোদিন আমি একটা হলেও ভালো কাজ করে থাকি, সেই কাজের উসিলায় এই ছেলেটাকেই মেজর মুহিত বানিয়ে দাও। মৃত্যুর আগে হলেও আমি একবার তাকে আমার হৃদয়ে তার জন্য জমানো অভিব্যক্তিগুলো বলতে চাই। অচেনা যুবক ভেবেও স্বর্গ সেই ছেলেটির হাত চেপে ধরে বলেছিল, আমি জানি না আপনি কে, তবে আপনাকে আমার বহু জন্মের চেনা পরিচিত কাউকে মনে হচ্ছে। আপনার চোখ আমি অন্তত কাল ধরে চিনি। আপনার শরীরের এই ঘ্রাণ আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। জানি না আমাদের আর কখনো দেখা হবে কি না। আমি আর কখনো আপনাকে পাবো না মেজর। আহিয়ান আমাকে আপনার থেকে আলাদা করে দেবার জন্যই এখানে তুলে এনেছে। বলেই ফুঁফিয়ে উঠল স্বর্গ। কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলে উঠল, মেজর মুহিত, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই হৃদয়ে শুধু আপনারই বসবাস। আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আপনার নামে উৎসর্গ করলাম মেজর। কথাগুলো শুনে মোহিতের হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হলো। এভাবে সে স্বর্গের দেখা পাবে ভাবতেও পারেনি। কদিনে মেয়েটা শুকিয়ে পুতুলের ন্যায় হয়ে গিয়েছে। উজ্জ্বল হলুদাভ মুখের অবয়ব পাংশু বর্ণ ধারণ করেছে। মলিনতায় ঢেকে গেছে সকল চাঞ্চলতা। এখন স্বর্গকে দেখছে মোহিত। স্বর্গের এহেন দুর্দশা নিজ চোখে দেখতে পেয়ে মোহিতের চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়ল অশ্রুকণা। সে স্বর্গকে বুকে জড়িয়ে ধরার আগেই মেয়েগুলো স্বর্গের কোমরের কাছে পিস্তল চেপে ভিড়ের ভেতর ঠেলে নিয়ে চলে যায়। মেয়েগুলোকে কোনো গ্যাংয়ের সদস্য মনে হয়েছে মোহিতের। প্রত্যেকের হাতে একটি করে ট্যাটু ছিল, সেম ডিজাইনের। ট্যাটুগুলো মোহিত আগেও একবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে এখন মনে করার সময় নয়। স্বর্গকরুণ চেহারায় যতক্ষণ পর্যন্ত মোহিতকে দেখা গিয়েছে ততক্ষণ দেখে নিয়েছে প্রাণ ভরে। এত কাছে পেয়েও মোহিত স্বর্গকে হারিয়ে ফেললো ভাবতেই ভেতর থেকে চিৎকার করে কান্না আসলো। ছেলে মানুষের যখন তখন কান্না করাও বেমানান। কান্নাগুলো মোহিত নিমেষেই গিলে ফেললো। ক্রোধে মোহিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ঘাড়ের রগগুলো ফুলে উঠল। চোখ দুটো আগ্নেয়গিরির লাভার মতো লাল বর্ণ ধারণ করলো। দ্রুত দৌড়ে মেয়েগুলোকে ফলো করার চেষ্টা করলো, কিন্তু আর খুঁজে পেল না।
মোহিত দিকবিদিক শূন্য হয়ে জিপের কাছে এসে জিপ স্টার্ট দিয়ে সোজা ক্যাম্পে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল ধরে আনা ছেলেগুলো সম্পর্কে কোনো খারাপ রেকর্ড পাওয়া যায়নি বলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলেগুলো বন্দরে মানুষের মাল বহন করে জীবিকা নির্বাহ করে। ছেলেগুলো ক্যাম্প ক্রস করবে এমন সময় মোহিতের নজর যায় পাশে থাকা ছেলেটির হাতের দিকে। তার হাতে ওই মেয়েগুলোর মতো সেম ট্যাটু। ট্যাটুর রহস্য বুঝতে ন্যানোসেকেন্ড সময়ও লাগলো না চৌকাশ বুদ্ধিদীপ্ত মেজরের। কোমরে গুজে রাখা রিভলভারটি দ্রুত বের করে ছেলেটির হাঁটু বরাবর তাক করে শুট করে দিল। অতর্কিত হামলায় পাশে থাকা ছেলেটি হুড়মুড়িয়ে কেঁদে উঠল। গুলি আর চিৎকারের শব্দে নিকোলাস দৌড়ে এসে কারণ জিজ্ঞেস করলে মোহিত সব খুলে বলে তাকে। সাথে সাথেই ছেলে দুটোকে আবার বন্দি করে নেয় আর্মি ফোর্স। তাদের উপর রিমান্ড জারি করা হয়। টর্চার সেলের ভেতর ঢুকিয়ে নানান পাশবিক নির্যাতন করা হলো ছেলে দুটোকে। একদিকে গুলি খেয়ে পায়ে যান চলে যাবার মতো ব্যথা, অন্যদিকে এমন টর্চার সহ্য করতে না পেরে হড়বড় করে সব বলে দিল ছেলে দুটো। আহিয়ান চৌধুরী আহির রাশিয়াতে গড়ে তুলেছে পাপের সাম্রাজ্য। সুন্দরী মেয়েদের ধরে এনে চড়া দামে বিক্রি করে দেয় রাশিয়ান পতিতালয়। স্বদেশী মেয়েদের চাইতে বাহিরের মেয়েদের প্রতি ইন্টারেস্টেড এদেশের মানুষ। যৌন কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের অমানসিক নির্যাতন করা হয় মেয়েগুলোকে। ব্যথায় কাতর হয়ে মেয়েগুলো যখন হাউমাউ করে গড়াগড়ি দিয়ে কাঁদে, নেশায় বুধ হওয়া অমানুষগুলো সেগুলো তৃপ্তির সাথে উপভোগ করে। এটাই এক ধরনের আনন্দ তাদের কাছে। এ পর্যন্ত আহিয়ান 2000-এর বেশি এমন মেয়ে এই দেশে নিয়ে এসেছে। ছেলেগুলো বিভিন্ন নিরাপত্তার সাথে কোনো ঝামেলা ছাড়াই আর্মি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মালবাহী কার্গোতে করে বিভিন্ন শহরে পৌঁছে দেয়। শুধু তারাই নয়, বড় বড় পোর্ট অফিসার পর্যন্ত আহিয়ানের সাথে যুক্ত। এজন্য দীর্ঘদিন ধরে সে কোনো আইনি ঝামেলা ছাড়াই নির্দ্বিধায় বাধাহীনভাবে কাজগুলো করে যাচ্ছে। ছেলে দুটো আরও বলল, নিজের একান্ত মনোরঞ্জন করার জন্য কোনো মেয়ে তুলে আনলে তাদের নিয়ে যায় তার অ্যাবাকালনের আস্তানায়। সারারাত ফুর্তি করে মেয়েগুলোকে নিয়ে বিক্রয় করে দেয়, না হলে জ্যান্ত পুঁতে ফেলে। ওই ফার্ম হাউসে তার একটি অ্যালপাইন ডাচবার্স কুকুর আছে। দীর্ঘদিন ভোগ করার পর যেই মেয়েগুলোর প্রতি তার ঘেন্না ধরে যায় তাদের হত্যা করে ওই কুকুরের খাবার পরিণত করে। আহিয়ান সম্পর্কে ছেলে দুটোর মুখে এমন লোমহর্ষক বর্ণনা শুনে বুকের ভেতর মুচড়ে ওঠে মোহিতের। সে আর এক মুহূর্তের জন্য দেরি করতে চায় না। ছেলে দুটোর থেকে ঠিকানা নিয়ে নিকোলাস চলে যায় জেনারেলের কাছে। মিশন স্টার্ট করার জন্য আর্মড ফোর্স দরকার। অস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন এসবেরও প্রয়োজন রয়েছে। অফিসের সকল পেপারে জেনারেল সাইন করলে মিশনে যাবার অনুমতি পাবে। বাংলাদেশে কল করে মোহিত নাফিস মাহমুদকে সবকিছু জানায়। এখানকার ডিপার্টমেন্ট রাশিয়ান আর্মড ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করে সকল ধরনের হেল্প করতে। অবশেষে হাসি মুখে নিকোলাস সাইন করা পেপার নিয়ে মোহিতকে বলে, আমরা আজ রাতেই অপারেশন স্টার্ট করতে পারবো। মোহিত হাতের ইশারায় সকলকে মিশন স্টার্ট করার সিগন্যাল দিল। নিকোলাস ব্লুটুথের মাধ্যমে সকলকে ওকে জানিয়ে দিল এবং হাতে সাইন দিয়ে বুঝালো কভার দ্য এরিয়া। প্রথম শ্যুটটা মোহিত তার রক্ষী ছেলেটাকে করলো। হঠাৎ গুলির শব্দ শুনে ভয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে রইল স্বর্গ। দ্বিতীয় শ্যুট করার আগে ওপাশ থেকেও পাল্টা হামলা এলো। এরপর শুরু হলো পাল্টাপাল্টি হামলা। ওপাশের আক্রমণে দুটো সোলজার গুরুতর আহত হলো। মোহিত গুলি লোড করে আবার রাইফেল তাক করলো। মিনিটের ব্যবধানে দুটো ছেলেকে আহত করলো মোহিত। হাতে গুলি করে দিয়েছে তাদের। বেঁচে থাকবে ঠিকই, কিন্তু গুলি চালাতে পারবে না। বাকি রইল আর 4 জন। রাশিয়ার আর্মির রণদক্ষতার কাছে টিকতে পারল না ছেলেগুলো। কাঠের বাড়িটির পেছনের সাইডে চলে গেল সৌম্য। ভেতরের পরিস্থিতি কি চলছে তা বোঝা দরকার। আহিয়ান কেবলই ড্রিঙ্কস করার জন্য নিজের ফেভারিট ব্র্যান্ডের বোতলে ছিপি খুলেছে। এরই মধ্যে এমনই গোলাগুলি তার সহ্য হলো না। মুখে বিশ্রী গালি উচ্চারণ করে রিভলভার নিয়ে সেও বেরিয়ে গেল। যেই গম গাছগুলো ঘণ্টাখানেক আগেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেগুলো এখন মাটির সাথে মিশে আছে আর্মিদের বুটের চাপে। সৌম্য মোহিতকে ঘরের ভেতরে ঢুকে যাওয়ার জন্য ইশারা করলো। বুকে আর কনুইয়ে ভর দিয়ে ক্রোলিং করে মোহিত কাঠের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। বাইরের প্রতিরক্ষার জন্য নিকোলাস আর ভলতেয়ার রয়েছে। সামনে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। ঘরটির পেছনের দিকে একটি জানালার বেলকনি আছে, তাতে বেয়ে বেয়ে উঠে দোতলায় উঠে যেতে হবে। ভেতরে আহিয়ান আর দুটো মেয়ে ছাড়া আর কেউ নেই। বাকি সবাই বাহিরে আহিয়ানকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। হঠাৎই আহিয়ানের চোখ যায় রুমের পেছনের জানালা বরাবর বেলকনির দিকে। মানুষটিকে বুঝতে 1 মিনিটের সময় লাগলো না আহিয়ানের। রাগে বোধশক্তি হারালো আহিয়ান। মোহিতকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করলো আহিয়ান। মরার জন্য শেষ পর্যন্ত রাশিয়া পর্যন্ত চলে এলি মেজর?
আহিয়ানের মুখে বাংলায় মেজর সম্বোধন শুনে দিকবিদিক হারিয়ে দৌড়ে নিজের জন্য বরাদ্দকৃত রুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। মুহিত ধীর পায়ে আহিয়ানের দিকে এগিয়ে আসছে, তার হাতেও আহিয়ানের দিকে তাক করা রাইফেল। হঠাৎই আহিয়ান বিবেক হারিয়ে ট্রিগার চেপে ধরল। স্বর্গ আহিয়ানকে বাধা দিতে দৌড়িয়ে আহিয়ানের কাছে উপস্থিত হলো, কিন্তু ভাগ্য আহিয়ানের সহায় হলো না। রিভলভার থেকে কোনো গুলি বের হলো না, কারণ গুলি শেষ হয়ে গিয়েছে। আহিয়ান দ্বিতীয়বার ট্রাই করেও ব্যর্থ হলো। এবার আহিয়ান পাশে থাকা মদের বোতলটাকে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ভেঙে সেই ভাঙা অংশ স্বর্গার গলায় ছিঁড়ে বলল, খবরদার মেজর, এক পা আগালে তোর প্রিয়সী বাঁচবে না। হাত উপরে তোল, হাত উপরে তোল, রাইফেল ফেলে দে। ভালোই ভালোই মেজর মোহিত। সৌম্য উপরে এসে স্বর্গের এহেন অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আহিয়ান আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, বন্দুক নিচে নামা শালা, 2 টাকার ক্যাপ্টেন। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে নিকোলাস আর ভলতেয়ার সব শুনতে পাচ্ছিল, কিন্তু কিছুই বুঝে উঠতে না পেরে ব্যালকনির দিকে অগ্রসর হয়। সৌম্য টের পেয়ে বলে ওঠে, ফ্রিজ। এরপর হ্যান্ড সাইনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে ভেতরে এনিমি। নিকোলাস কৌশলে আহিয়ানের অবস্থান বুঝে ধীরে ধীরে সরে গিয়ে দূরে গিয়ে পজিশন নেয়। এদিকে মোহিত স্বর্গকে ছেড়ে দেওয়ার জন্য আহিয়ানকে অনুরোধ করে যাচ্ছে। আহিয়ান চৌধুরী, ভালোই ভালোই আত্মসমর্পণ করুন, হাতে আইন তুলে নেবেন না। আমরা আপনাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে যাব। আপনাকে ধরে নেওয়ার জন্য আমাদের কাছে অর্ডার আছে। মেজর জেনারেলের মেয়েকে ছেড়ে দিন। আহিয়ান আরো জোরে স্বর্গের গলায় ভাঙা বোতল চেপে ধরছে। তাকে নিতে হলে এই মেয়ের লাশ ক্রস করে তার কাছে আসতে হবে। হঠাৎই ব্যথায় স্বর্গ কোকিয়ে উঠল। আহিয়ান বোতল এতটাই জোরে চেপে ধরেছে যে তার গলার ভেতরে তা বিধে রক্ত বের হচ্ছে। সৌম্য আহিয়ানকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও কোনো ফল পেল না। হঠাৎই আহিয়ান দেখতে পেল তার বুকে অনেকগুলো গান টার্গেট লাইট। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিলে সে মরলে স্বর্গকে নিয়েই মরবে। যে জিনিস আহিয়ানের হাতে এসেছে সেই জিনিস কেউ ফিরিয়ে নিতে পারবে না। আহিয়ানের ভান্ডার শুধু প্রাপ্তিতে পরিপূর্ণ থাকবে। মোহিত স্বর্গকে চোখের ইশারায় আহিয়ানের হাতে কামড় বসাতে বলল। চোখের ইশারা পেতেই স্বর্গ আহিয়ানের হাতে কামড় বসিয়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে স্বর্গের চুলের মুঠি ধরে গালে কষিয়ে এক চড় মেরে দেয় আহিয়ান। টাল সামলাতে না পেরে স্বর্গ মোহিতের উপর পড়ে যেতে নিলে মোহিত তাকে এক হাতের সাথে আগলে নেয়, অন্য হাত দিয়ে গায়ন পয়েন্ট করে। হঠাৎই দুটো ছেলে রুমের ভেতর প্রবেশ করে মোহিতার সম্মুখে বন্দুক তাক করে। বাইরে থেকে অনবরত গুলি ছুটতে থাকে নিকোলাসের টিম। হঠাৎই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। মোহিত হেসকা টানে স্বর্গকে কোলে তুলে নেয়। স্বর্গ দুহাতে মোহিতের গলা জড়িয়ে ধরে, দুপা দিয়ে কোমর জড়িয়ে মোহিতের বুকের সাথে লেপ্টে রইল ছোট বাচ্চাদের মতো। হঠাৎই মোহিত উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, স্বর্গ, যা কিছুই হয়ে যাক আমাকে এভাবেই ধরে রাখবেন, নড়বেন না। স্বর্গ বিড়াল ছানার মতো গুটিয়ে রইল মোহিতের কাঁধে মাথা রেখে। মোহিত এবার দুহাতের রাইফেল ধরে সম্মুখে অর্ডার দিল, ক্যাপ্টেন কভার মি। ছেলে দুটোকে নিকোলাস আর ভলতেয়ার গুলি করে ঝাঁঝরা করে দিল। অসহায়ের মতো পড়ে রইল আহিয়ান একা। সিঁড়ি বেয়ে সতর্কতার সহিত বন্দুক তাক করতে করতে নিচে নেমে এলো মোহিত। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে নিকোলাসকে জানালো, মিশন সাকসেস, অ্যারেস্ট হিম। চারপাশে লাইটস, ক্যামেরার ঝলকানি। সাধারণ মানুষের চাইতে যেন রিপোর্টার্সের সংখ্যাই বেশি। আহিয়ানকে হ্যান্ডকাপ লাগিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে শেল্টারের সাথে ঢাকা এয়ারপোর্ট থেকে আর্মিদের স্পেশাল গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু চারপাশে ক্রুব্ধ জনতা। কেউ পাথর ছুঁড়ে মারছে, কেউ স্যান্ডেল ছুঁড়ে মারছে, কেউ বাবার ডিম। টিভিতে নিজের ছেলের এমন দুর্দশা দেখে টিভি বরাবর রিমোট ছুঁড়ে মারলেন আশরাফ চৌধুরী। রিমোটের আঘাতে নিমেষেই ডিসপ্লে নষ্ট হয়ে গেল বিদেশ থেকে আনা ব্র্যান্ডেড টিভিটার। তার তিলে তিলে গড়া সম্মান, ভালো মানুষের মুখোশ, প্রতিপত্তি জানোয়ার নিমেষে নষ্ট করে দিল। স্ক্যান্ডালটাকে আগেই খুন করে দিলে আজকে আর এই দিন দেখতে হতো না। মানুষের সামনে সম্মানহানি, ছেলে সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব, এসব এড়াতে মিথ্যে নাটকের ভান ধরা ছাড়া আর কিচ্ছু করার নেই। বজ্জাত রিপোর্টারদের কথা না বললেই নয়, প্রথম প্রশ্নই করে বসবে, আপনার ছেলে এত অপকর্ম করেছে, আপনি একজন বাবা হিসাবে কিছুই জানেন না। মিথ্যে গুজব জুড়ে দিয়ে বিভিন্ন হেডলাইন বানিয়ে খবর প্রচার করবে। শেষে দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে। নিউজ পোর্টালগুলোতে সাংবাদিকরা একে একে বিভিন্ন খবর বিভিন্নভাবে বলে যাচ্ছে। বিশিষ্ট সমাজসেবী আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আহিয়ান চৌধুরী, আহির ধূর্ততার সহিত মেজর জেনারেলের নাফিস মাহমুদের মেয়েকে রাশিয়াতে পাচার করে দেওয়ার জন্য অপহরণ করেছে। টানা ৪৫ দিনের আর্মি অভিযানে রাশিয়ান আর্মির সহায়তায় সিএমএইচ এর এই নব্য মেডিকেল অফিসারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিদের রেকর্ড করা রাশিয়ান ছেলেগুলোর জবানবন্দিগুলোকে মিডিয়া আরও রসিয়ে রসিয়ে প্রচার করলো। আরও বলল,
ছেলের এহেন কুকুরটি সহ্য করতে না পেরে বাবা আশরাফ চৌধুরী হার্ট অ্যাটাক করে ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন জবানবন্দি মেডিকেল টেস্ট করার পর স্বর্গকে বাসায় আনা হয়েছে। মেয়েকে জড়িয়ে ধরে তনুজা আকুল হয়ে কেঁদে কেঁদে মেয়ের চোখে মুখে চুমু খাচ্ছেন। মুহিতকে জড়িয়ে ধরে নাফিস শুধু পিঠ হাতিয়েই যাচ্ছেন। মুহিত আজ তার প্রাণ তার হাতে ফিরিয়ে দিয়েছে। এই বিনিময়ে মুহিত যা চাইবে নিজের জীবন বাজি রেখে হলেও মামা হিসেবে নাফিস মাহমুদ মুহিতকে সেটাই দিয়ে দিবে। মিসেস তারিন অবুঝের মতো শুধু চেয়েই রইলেন, কিছুই তার বোধগম্য হলো না। সুখ দৌড়ে এসে স্বর্গকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, মাফ করে দে আপু, আর কখনো তোর পিছনে লাগবো না। গুড বয় হয়ে লেখাপড়া করব, আর তোকে দেখাশোনা করব। পরিবারের মানুষের এহেন শোচনীয় অবস্থা দেখে ফুফিয়ে কেঁদে উঠল স্বর্গ। বাবা মা ভাইকে ছাড়া সেও অনেক কষ্ট পেয়েছে অজানা পরিস্থিতিতে। সে আবার নতুন জীবন পেয়েছে মোহিতের জন্য। স্বর্গ মনে মনে নিজের সমস্তটা মোহিতের জন্য উৎসর্গ করলো। পিউকে চমকে দিতে সৌম্য নিজে এসেছে পিউয়ের ক্যাবিনে। পিউ কোনো এক ভাবনায় ডুবে রয়েছে। সৌম্য গলা খাকারি দিল। পিউ আনমনে জিজ্ঞেস করলো, কি সমস্যা, খুলে বলুন। সমস্যা তো অনেক ম্যাডাম, আপনি কয়টার মেডিসিন প্রেসক্রাইব করবেন? পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছতেই বসা থেকে দাঁড়িয়ে গেল পিউ। সামনে দাঁড়ানো নিজের একান্ত ব্যক্তিগত পুরুষটিকে দেখে চেয়ার থেকে দৌড়ে সৌম্যের বুকে আশ্রে পড়ল। এতদিনে জমিয়ে রাখা কষ্ট বাঁধ ভাঙা অশ্রুতে ধুয়ে মুছে গেল। সৌম্যকে দুই হাতে জড়িয়ে ধরে জানালো নানান অভিযোগ।